এতে দিতে পারে বর্তমান নির্বাচন ব্যবস্থা। সম্মানিত সুধী, আমার আশঙ্কা ও হৃদয়ের ব্যথা আপনাদের হয়তো বুঝাতে পেরেছি। আবারও বলছি, বাংলাদেশের বাস্তবতায় জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিয়ারই হলো একমাত্র সমাধান। পিয়ারই হলো মাদার অফ অল রিফর্ম। সম্মানিত সুধী, পিয়ার কিভাবে আমাদের রাজনীতিকে ইতিবাচক অর্থে আমূল বদলে দিতে পারে তার কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরছি। রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক পিয়ারের আলোচনায় আমরা সবাই এটা বুঝতে পারি যে পিয়ার পদ্ধতিতে সকল ভোটের প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করা যায়, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। এটা নিয়ে আর কথা বাড়াতে চাইছি না। রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পিয়ারের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থায় রাজনৈতিক দলের জনপ্রিয়তায় সামান্য পরিবর্তনের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। বাংলাদেশের নির্বাচন থেকে দৃষ্টান্ত দেখা যায়। 2001 সালে আওয়ামী লীগ 40% ভোট পেয়ে আসন পেয়েছে মাত্র 21%। আবার 2008 সালে 49% ভোট পেয়ে আসন পেয়েছে 77%। অর্থাৎ মাত্র 9% ভোট বেশি পাওয়ায় আসন বেড়েছে 57%, মানে 6 গুণের বেশি। বিএনপির ক্ষেত্রে একই চিত্র। 2001-এ 47% ভোট পেয়ে আসন পেয়েছে 68%, আর 2008 সালে 33% হওয়ায় তার আসন হ্রাস পেয়েছে 54%। ভোটের সামান্য ব্যবধানে আসলে এত বড় উত্থান পতনের কারণে রাজনৈতিক পরিস্থিতি ভারসাম্যহীন হয়। অল্পটি কোনো দল বিপর্যস্ত হয়, আবার কোনো দল সীমাহীন ক্ষমতা পেয়ে যায়। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা এভাবেই রাজনীতিকে অস্থিতিশীল করে তোলে। এই দুই নির্বাচনে যদি ক্রিয়ার পদ্ধতি থাকতো তাহলে চিন্তা করে দেখেন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কেমন হতো। সম্ভবত 2024-এ আমাদের এত রক্ত দেওয়ার মতো অবস্থায় তৈরি হতো না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান ও সহনশীলতা বৃদ্ধি করে পিয়ার পদ্ধতি হয়। বাংলাদেশের রাজনীতি হল পরস্পর বিনাশী। এই বিধ্বংসী রাজনীতির প্রতিফল আমরা ভোগ করে যাচ্ছি। কিন্তু পিয়ার পদ্ধতিতে যেহেতু সংসদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর উপস্থিতি জোরালো থাকে এবং সরকার গঠনে যে কোনো রাজনৈতিক দলের সমর্থনের প্রয়োজনীয়তা দেখা দেয়, সেজন্য দলগুলোকে বাধ্য হয়েই অন্য দলের সাথে সহ অবস্থান ও সহনশীল অবস্থান ধরে রাখতে হয়। আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য এর চেয়ে উত্তম আর কি হতে পারে। নির্বাচনে কারচুপির সুযোগ ও প্রণোদনা হ্রাস। পিয়ার পদ্ধতিতে ভোটের অনুপাতের সামান্য পরিবর্তন বড় কোনো পরিবর্তন আসে না। বড় পরিবর্তন করতে বড় ধরনের কারচুপি প্রয়োজন হয়। ছোট কারচুপি যত সহজে করা যায়, বড় কারচুপি তত সহজে করা যায় না বলে সামগ্রিক কারচুপির প্রবণতাই কমে যায়। আবার বিদ্যমান পদ্ধতিতে স্থানীয় ফলাফলের উপরে এলাকার প্রার্থীর ভাগ্য নির্ভর করে। এমপি হওয়ার তাগিদে প্রার্থীরা ভোট ডাকাতির চূড়ান্ত করে। কিন্তু পিয়ারে যেহেতু স্থানীয় রাজনীতিবিদদের প্রত্যক্ষ ভাগ্য জড়িত থাকে না, তাই তারা বেশি ভোট পাওয়ার জন্য বেপরোয়া হয়ে ওঠে না। ফলে নির্বাচনে কারচুপির সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সংসদ সদস্যদের গুণগত মান বৃদ্ধি। বিদ্যমান ব্যবস্থায় ভোট টানতে পারবে
এমন ব্যক্তিরাই প্রার্থিতার ক্ষেত্রে প্রাধান্য পান। এটা করতে গিয়ে প্রার্থীর শিক্ষাগত, বুদ্ধিগত যোগ্যতা, নৈতিক পরিচ্ছন্নতা, দলীয় দায়বদ্ধতার চেয়েও টাকা, প্রভাব, সেটা বৈধ বা অবৈধ যে পন্থাই হোক, ও পেশি শক্তি মুখ্য হয়ে দাঁড়ায়। ফলে সংসদে এমন সব লোক এমপি হয়ে আসে যাদের রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান বা যোগ্যতা কোনোটাই নাই। তারা সংসদকে তাদের টাকা, প্রভাব ও পেশি শক্তি বৃদ্ধির মাধ্যম হিসাবে গ্রহণ করেন। আমাদের বিগত কয়েকটি সংসদের অবস্থা বিশ্লেষণ করলে এর সত্যতা কত নির্মম তা উপলব্ধি করা যায়। নির্বাচনী এজেন্ডার গুণগত মান বৃদ্ধি। বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় এলাকার রাস্তা করা, ব্রিজ করা, কবরস্থান করা, পাবলিক টয়লেট স্থাপন করার মতো বিষয় এজেন্ডা হিসাবে আসে। রাষ্ট্রের অর্থনীতির গতিপথ, শিল্পায়ন, নাগরিক অধিকার, বৈদেশিক সম্পর্ক, সুশাসন নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, কর নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডাতে থাকে না। থাকলেও গুরুত্ব পায় না। এর ভয়াবহতা বহুমাত্রিক। আমরা কত শতাব্দী ধরে স্বাধীন, কিন্তু জনতার মাঝে এখনো সেভাবে রাজনৈতিক চিন্তার পরিপক্কতা আসে নাই, মূলত এই কারণে। একই সাথে সংসদগণ জাতীয় ইস্যুতে কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি হন না। ফলে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তারা যা ইচ্ছে তাই করতে পারে। শেখ হাসিনা এমন ভয়াবহ স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পেরেছিল এই একই ধরনের স্থূল উন্নয়নের মূলা ধরিয়ে। রাজনীতির জোরভাবে আদর্শ বা জাতীয় ইস্যু ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। বিদ্যমান ব্যবস্থার জোট হয় কেবলই সংসদে একটা আসন পাওয়ার জন্য বা একটা আসন বৃদ্ধি করার জন্য। এসব জোটে আদর্শিক বা জাতীয় ইস্যু কেন্দ্রিক বোঝাপড়া থাকে না। একই সাথে কোনো দলের আসলে কত ভোট আছে তা না জেনেই জোট হয় অনুমানের উপরে ভিত্তি করে। পিআর পদ্ধতিতে এই অবস্থা বদলে যাবে। জোট হবে বস্তুনিষ্ঠ এবং দলগুলো তাদের আদর্শ ও জাতীয় ইস্যুকে ভিত্তি করে জোটের আলোচনা করার সুযোগ পাবে। রাজনৈতিক দলের গুরুত্ব বৃদ্ধি পাবে। বিদ্যমান পদ্ধতিতে অধিকাংশ আসনে উড়ে এসে উড়ে বসা প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। দলগুলো আসলে ভোট টানতে এটা করতে বাধ্য হয়। ফলে দীর্ঘদিন রাজনীতি করা দলের অন্তঃপ্রাণ নেতা কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এমনকি টাকা, ক্ষমতা ও প্রভাবের সাপেক্ষে সামগ্রিক রাজনীতির প্রতি অনীহা তৈরি হয়। পিআর পদ্ধতিতে এই অবস্থার পরিবর্তন আসবে। কারণ পিআর পদ্ধতিতে দলের এমপি তালিকা তৈরির জন্য দলের ভিতরের নির্বাচন আয়োজিত হবে। সেখানে দলের সাধারণ সদস্যরা দীর্ঘদিনের ত্যাগী নেতা ও কর্মীদেরকেই এমপি তালিকায় স্থান দিবে। ফলে দলের প্রতি আত্মনিবেদন করার প্রবণতা বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। বর্তমানে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের মাঝে দ্বন্দ্ব খুবই স্বাভাবিক ঘটনা। এমপিদের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে বিকশিত হতেই পারে নাই। আবার এমপিরা স্থানীয় রাজনীতি ও উন্নয়ন নিয়ে ব্যতিব্যস্ত থাকার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগী হন না। বিদ্যমান ব্যবস্থা আমাদেরকে দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। পিআরে এই সমস্যার সমাধান আসবে। উপনির্বাচনের প্রয়োজনীয়তার অবসান। নতুন করে নির্বাচনের প্রয়োজনীয়তা থাকবে না, বরং তালিকার পরে
জন্য সংসদ হিসাবে শপথ নিয়ে কাজ চালিয়ে যাবেন। সম্মানিত সঙ্গী, পিআর নিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন আছে, কিছু নেতিবাচক দিক সম্পর্কে আমরাও সচেতন, তবে তার উত্তম বিকল্পও আছে। তেমনই কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। ভৌগোলিক প্রতিনিধিত্ব পিআর নিয়ে আলোচনার শুরুতেই ভৌগোলিক প্রতিনিধিত্বে অনিশ্চয়তার বিষয়টি সামনে আসে। এখানে লক্ষণীয় হল, প্রথমত সংসদের কাজ এলাকার উন্নয়ন করা না, বরং পলিসি লেভেলে কাজ করা, রাষ্ট্রের নীতি নির্ধারণী কাজ করা। যদি তারা বৈষম্যহীন নীতি গ্রহণ করতে পারেন, তাহলে দেশের সর্বত্র উন্নয়ন পৌঁছে যাবে। আর এলাকার জনপ্রতিনিধি হিসাবে স্থানীয় সরকারের প্রতিনিধিগণ তো দায়িত্বপ্রাপ্ত আছেন। দ্বিতীয়, বাংলাদেশ একটি একক ধারার দেশ। স্থানীয় প্রতিনিধিত্বের বিষয়টি মুখ্য হয় যখন দেশে ভাষা, নৃতত্ত্ব, সংস্কৃতি ও ধর্মের নানা বিভাজন থাকে তখন। ফলে পলিসি লেভেলে ভৌগোলিক প্রতিনিধিত্বের প্রশ্ন এখানে মুখ্য না। তৃতীয়, পিআর পদ্ধতিতেও ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। তুরস্কের মডেলে আমাদের এখানে বিভাগ ভিত্তিক পিআর করলেই এই সমস্যার সমাধান পাওয়া যাবে। জোটে আবদ্ধ সরকার ও অস্থিতিশীল সরকার। প্রথম কথা হলো, ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এক কথা না। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না। আবার বাংলাদেশে 1981 সাল থেকেই সরকার প্রায় পূর্ণ মেয়াদে ক্ষমতাসীন ছিল, তাই বলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল দেশ হয়ে যায় নাই। পরের কথা হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কোনো বিভেদ নাই, দেশের মৌলিক কোনো বিভাজন নাই। দলগত বিভাজন আছে, সেই বিভাজন নিয়েই আমাদের দেশে জোট মহাজোটে রাজনীতি ও সরকার আমরা দেখেছি। ফলে পিআর হলে সরকারের ঘন ঘন বদলে যাবে, এটা অহেতুক দুশ্চিন্তা। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা আরো বৃদ্ধি করতে হবে, সহ অবস্থানে চরিত্র ধারণ করতে হবে, আর আমরা এটাই তো চাই। সম্মানিত সুধী, এখন প্রশ্ন আসতে পারে, পিআরের তো নানা ধরনের পদ্ধতি আছে, আমাদের এখানে আমরা কোন ধরনের পদ্ধতি চর্চা করব? সেক্ষেত্রে আমি বলব, যদি আমরা নীতিগতভাবে পিআর পদ্ধতি গ্রহণ করি, তখন কৌশলগত নানান দিক নিয়ে বিশেষজ্ঞগণ কাজ করবেন। তারা সম্ভাব্য উত্তম পন্থা বের করবেন। তারপরেও প্রয়োগ করতে গিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দিবে। সমস্যা তৈরি হলে তার সমাধানও তখন বের করা যাবে। মূল কথা হলো, পিআরের মাধ্যমে আমরা বাংলাদেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করতে পারব। কোনো একক দলের হাতে দেশ জিম্মি হওয়া থেকে রক্ষা পাবে। মানুষের ভোটের ন্যায্যতা আসবে। সকলের ভোটের মূল্যবান সমান হবে। রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াবো না। আপনাদের থেকে মতামত চাই, পিআরের পক্ষে আপনাদের সমর্থন চাই, এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে পিআর পদ্ধতির পক্ষে